তো রবীন্দ্রনাথের টোটাল উপন্যাস কয়টা জানেন? টোটাল উপন্যাস হচ্ছে 12টা। তো এখানের মধ্যে কিছু ইম্পর্টেন্ট উপন্যাসের কথা বলা আছে। এটা হচ্ছে প্রথম প্রকাশিত উপন্যাস, আমি অলরেডি বলছি বউ ঠাকুরানী হাট হচ্ছে প্রথম প্রকাশিত উপন্যাস। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট উপন্যাস হচ্ছে রাজর্ষি। এই রাজর্ষি হচ্ছে একটা ঐতিহাসিক উপন্যাস, এর পটভূমি হচ্ছে আপনার শ্রীপুরা, হ্যাঁ, ত্রিপুরা, ঠিক আছে। আর এই রাজস্বী উপন্যাসের মধ্যে আপনি দেখবেন যে চরিত্রগুলা যদি আমি বলি, রঘুপতি, এই রঘুপতি যে সে হচ্ছে আপনার বলি দিতে পছন্দ করে, হ্যাঁ। আর ওই অঞ্চলের রাজা যে, এই রাজা হচ্ছে রাজা গোবিন্দ মাণিক্য, রাজা গোবিন্দ মাণিক্য। আচ্ছা, এই রাজা গোবিন্দ মাণিক্য যখন গোসল করতে যাইতো নিয়মিত, তখন সে গোসল করতে গিয়ে যে দুইজনকে দেখতো, এই দুইজন ছিল হচ্ছে হাসি আর তাতা। হাসি আর তাতা, এই দুইজনের সাথে দেখা হইতো তার গোসল করতে গিয়ে। এই দুইটা হচ্ছে বাচ্চা, এই দুইটা বাচ্চাকে আবার রাজা গোবিন্দ মাণিক্য খুব পছন্দ করতো। এখন একটা দিন দেখলো যে এই হাসি আর তাতা দুজন অসুস্থ হয়ে গেছে তীব্র রোগে, এবং তার জ্বর টর হয়ে তারা মারা গেছে। তো পরবর্তীতে আসলে কারণ বুঝে গেল যে ওই যে বলিদান করতো, যে ওই বলিদানের যে রক্ত, এই রক্ত থেকে ইনফেকশাস ডিজিজে হাসিয়া তার মৃত্যু হয়েছে আর কি। তো এরপরে গোবিন্দ মাণিক্য হচ্ছে এই বলিদান প্রথা বন্ধ করার জন্য অনেক চেষ্টা করছে, আর রঘুপতি সে এর বিরুদ্ধে অনেক কাজ করছে। হি ইজ দ্য ভিলেন হিয়ার। আর গোবিন্দ মাণিক্য হচ্ছে আপনার রাজা, এবং সেই গল্পের নায়কও বলা যায়, ঠিক আছে। আচ্ছা, শেষের কবিতা, এই উপন্যাসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, শেষের কবিতা হচ্ছে একটা রোমান্টিক উপন্যাস। এই উপন্যাসের মধ্যে হচ্ছে ভাষাবিদ হরপ্রসাদ শাস্ত্রীর কথা বলা হয়েছে। আর এই উপন্যাসের কাহিনীতে যদি আমরা যাই, উপন্যাসের কাহিনীর মধ্যে একটা ইম্পর্টেন্ট চরিত্র হচ্ছে অমিত। অমিতের ক্যারেক্টারিস্টিকে কিছু প্রবলেম আছে, যেটা রবীন্দ্রনাথের মোটামুটি সব উপন্যাসের মধ্যেই আছে। অমিত পছন্দ করে হচ্ছে লাবণ্যকে। কিভাবে পছন্দ করছে? অমিত গেছে হচ্ছে শিলংয়ে বেড়াইতে, মেঘালয় বেড়াইতে গিয়ে দেখছে লাবণ্যর সাথে দেখা হয়েছে, লাবণ্য অনেক স্মার্ট হ্যান্ডসাম, লাবণ্যের পছন্দ হয়ে গেছে, ঠিক আছে। আবার অমিত হচ্ছে আবার বিয়ে করছে হচ্ছে কেতকীকে। এখন তার এই কেতকীরে ভাল লাগে, আবার লাবণ্যকেও ভাল লাগে। এখন সে এটাকে তুলনা করছে কি রকম ভাবে, যে কেতকী হচ্ছে ঘটির জল, যাকে হচ্ছে বাসার মধ্যে রাখা হয়, হ্যাঁ, যেটা ছাড়া হচ্ছে আপনার তৃষ্ণা মিটে না। আবার লাবণ্য হচ্ছে পুকুরের পানি, যেটার মধ্যে সাঁতরাইতে আবার খুব ভাল লাগে, হ্যাঁ। তো এই হলো অবস্থা অমিত আর লাবণ্যর মধ্যে। এটা হলো শেষের কবিতার কাহিনী। আচ্ছা, শেষের কবিতার পরে নেক্সট আমরা যাব হচ্ছে ঘরে বাইরে। ঘরে বাইরে, ঘরে বাইরে উপন্যাসে ঘরে বাইরে দিয়ে রবীন্দ্রনাথ বুঝাইছে যে ঘরেও দুঃখ বাইরেও দুঃখ, হ্যাঁ। এই ঘরে বাইরে এইটা হচ্ছে কি স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত। এই ঘরে বাইরে উপন্যাসের মধ্যে যে চরিত্রগুলো আছে, এই চরিত্র হচ্ছে নিখিলেশ, বিমলা, নিখিলেশের ওয়াইফ হচ্ছে বিমলা, আর নিখিলেশের বন্ধু হচ্ছে সন্দীপ। কাহিনী কি হয়েছে? নিখিলেশ হচ্ছে জমিদার মানুষ, সে তার ওয়াইফ বিমলাকে নিয়ে খুব শান্তিতে সুখে আছে, হ্যাঁ। ঝামেলা লাগাইছে গিয়ে সন্দীপ হচ্ছে ওই তার এলাকায় ঘুরতে গেছে, নিখিলেশের এলাকায় সন্দীপ ঘুরতে গিয়া নিখিলেশকে বুঝাইতেছে যে কিরে, তুমি স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করতেছো না কেন? তুমি তোমার লোকজনকে স্বদেশী আন্দোলনের মধ্যে করতে অনুপ্রাণিত করতেছো না কেন? তো নিখিলেশ বলছে যে স্বদেশী আন্দোলন করে যদি স্বদেশী আন্দোলন করে, তারা যদি সবকিছু এরকম মানে বর্জন করে, তাহলে তো তারা টিকে থাকতে পারবে না, তারা হচ্ছে খেয়ে পরে বাঁচতে পারবে না, আমার লোকজন মানে গরিব, হ্যাঁ। কিন্তু সন্দীপ এসব মানতে নারাজ। তো নিখিলেশ তো অনেক ব্যস্ত মানুষ, সে থাকে হচ্ছে বাইরে বাইরে জমিদার মানুষ, হ্যাঁ। এদিকে বিমলা থাকে বাসায়, সন্দীপও এদিকে আসছে স্বদেশী আন্দোলন করতে, সেও থাকে বাসায়। বিমলা আর সন্দীপের মধ্যে প্রেম অবস্থা, হ্যাঁ। তো নিখিলেশ এখন বাইরেও খুশিতে নাই, আবার নিখিলেশ নিজের বাসার মধ্যেও খুশিতে নাই। এই হইলো অবস্থা ঘরে বাইরের মধ্যে, হ্যাঁ, ঠিক আছে। এরপরে হচ্ছে আরো উপন্যাসের মধ্যে আছে হচ্ছে আপনার 4 অধ্যায়। এই 4 অধ্যায় আর ঘরে বাইরে দুইটা কিন্তু রাজনৈতিক উপন্যাস, ঠিক আছে। ঘরে বাইরে হচ্ছে আপনার স্বদেশী আন্দোলন, আর 4 অধ্যায় হচ্ছে অসহযোগ আন্দোলনের কথা আসছে। অসহযোগ কবে হয়েছে? 1920 সালের দিকে হয়েছে, 1920 সালের দিকে হয়েছে অসহযোগ, ঠিক আছে। আর এই কি স্বদেশী হয়েছে কবে? 1905-এর দিকে, 1905 থেকে 1911-তে স্বদেশী সময়কাল আর কি। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে আরেকটা রাজনৈতিক উপন্যাস আছে খুবই ইম্পর্টেন্ট এবং বিশাল উপন্যাস, এটা হচ্ছে গোরার মধ্যে চরিত্রগুলোর মধ্যে আছে হচ্ছে সুচরিতা, নয় এগুলো আর কি। তো আমি আগে মুছি এটা, যাতে পরবর্তীগুলো লেখা যায়। গোরা,
তো আমরা যেটা গেছিলাম এটা হচ্ছে গোরা, ঠিক আছে। গোরার মধ্যে গোরা, এই গোরা যে সে হইল সে অ্যাকচুয়ালি একজন ব্রিটিশ না আইরিশের ছেলে, হ্যাঁ। তো সে আসলে সেটা জানতো না, সে প্রতিপালিত হয়েছে একটা হিন্দু ঘরে এবং সে হচ্ছে একদম কট্টর হিন্দুবাদী। পরবর্তীতে সে যখন জানতে পারছে যে সে আসলে আসলে সে প্রকৃতপক্ষে সে হিন্দু ছিল না, সে হচ্ছে খ্রিস্টিয়ান ছিল, এবং তখন তার মধ্যে হচ্ছে আপনার বিভিন্ন অনুভূতিগুলা বা উদার দৃষ্টিভঙ্গিটা আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করছে, কট্টরপন্থী মনোভাব থেকে আস্তে আস্তে সরে আসা শিখছে আর কি। তো গোরার আবার গার্লফ্রেন্ড ছিল হচ্ছে সুচরিতা। তো এই ক্যারেক্টারগুলো মনে রাখেন, ঠিক আছে। গোরার পরে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট হলো চোখের বালি। চোখের বালি, এই চোখের বালি হচ্ছে একটা মনস্তাত্ত্বিক উপন্যাস, হ্যাঁ। চোখের বালি হচ্ছে বাংলা সাহিত্যে একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। মনস্তাত্ত্বিক উপন্যাস কি, যেসব উপন্যাসে মনোজগতে নানা রকম দ্বন্দ্ব এগুলা ফুটে ওঠে, এগুলো হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস। তো আমি উদাহরণ দিয়ে একটু ভালোভাবে বুঝাই দিই। চোখের বালি উপন্যাসের মেইন ক্যারেক্টার হচ্ছে জমিদার বাবু মহেন্দ্র। মহেন্দ্রর ভাই হলো বিহারী। মহেন্দ্র বিয়ে করছে কাকে, আশালতাকে, কিন্তু পরবর্তীতে সে আবার প্রেমে পড়ছে বিনোদিনীর। কেন? কারণ বিনোদিনী দেখতে স্মার্ট, বিনোদিনী ইংরেজিতে কথা বলে, হ্যাঁ। তো এই জন্য তার আবার বিনোদিনীকে ভালো লাগে। এদিকে বিহারী আবার পছন্দ করত বিনোদিনীকে, ঠিক আছে। তো এই হলো, তো তাদের প্রত্যেকের মধ্যে, মহেন্দ্রর মধ্যে বা আশালতা বা বিনোদিনীর মধ্যে, তাদের প্রত্যেকের মধ্যেই তাদের মনোজগতে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব, হ্যাঁ, এদিক যাবো না এদিক যাবো, এইগুলা কাজ করে, এবং এইগুলা রবীন্দ্রনাথ তার উপন্যাসের মাধ্যমে খুব সুন্দর করে ফুটাই তুলছে। এই জন্য যে মনোজগতে নানা রকম দ্বন্দ্ব যে ফুটাই তোলা হয় যে উপন্যাসে, এই ধরনের উপন্যাসকেই বলা হয় মনস্তাত্ত্বিক আপনার মনস্তাত্ত্বিক উপন্যাস আর কি, হ্যাঁ। তো চোখের বালিতে এই বিষয়টা দেখা যায়। এখন নৌকা ডুবিতে আসি। নৌকা ডুবির কাহিনীটা খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, কেন ইন্টারেস্টিং? কারণ হচ্ছে আপনার নৌকা ডুবি উপন্যাসে যদি আমরা যাই, এখানে আমরা দেখব ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে রমেশ। রমেশ আসলে পছন্দ করে হেমনলিনীকে, হেমনলিনী একে পছন্দ করে। হেমনলিনী হচ্ছে অনেক স্মার্ট, হেমনলিনী সাহিত্য ভালো জানে, গান ভালো জানে, কিন্তু রমেশকে আবার বিয়ে দিয়ে দিছে হচ্ছে একটা গ্রামের মেয়ের সাথেই আর কি। তো রমেশ তো এটা পছন্দ করে না, তাকে জোর করে বিয়ে দিয়ে দিছে। তো সে তার বউ নিয়ে গ্রামে যাচ্ছে নদী দিয়ে। নদীতে ভীষণ ঝড় উঠছে, নৌকা গেছে তলায়। এখন নৌকা তলায় গেছে, তো এখন ভাইসে ভেসে রমেশ তীরের মধ্যে পৌঁছেছে। তীরের মধ্যে পৌঁছায় সে একটা মেয়েকে দেখছে, সেও বউ সাজেই ছিল। ওই মেয়েটাকে সে দেখে তাকে বাঁচায়, ঘরে নিয়ে আসছে। সে ভাবছে যে এটাই তার ওয়াইফ। পরবর্তীতে অনেকদিন সংসার করছে, এরপরে সে বুঝছে যে আসলে এটা তার ওয়াইফ না। ওখানে পাশাপাশি দুইটা নৌকা ছিল, দুইটা নৌকায় ডুবছে। ওই নৌকা থেকে এই মেয়েটা আসছে, আর এই নৌকা থেকে সে বেঁচে আসছে আর কি, ঠিক আছে। তো এই হলো কাহিনী, রমেশ, হেমনলিনী আর কমলা, হ্যাঁ। তো এই হলো আপনার নৌকা ডুবি। এরপরে হচ্ছে দুই বোন। এটা একটা সামাজিক উপন্যাস। দুই বোনের মধ্যে ক্যারেক্টারলেস হইল শশাঙ্ক। শশাঙ্কর বউ হইল উর্মিমালা। উর্মিমালা একটু অসুস্থ ধরনের, এই জন্য শশাঙ্কর আবার উর্মিমালাকে ভাল লাগে না। উর্মিমালার বোন হচ্ছে শর্মিমালা মনে হয়, হ্যাঁ, শর্মি, ঠিক আছে। তো শশাঙ্ক হচ্ছে, এখন উর্মি যেহেতু অসুস্থ থাকে, বিভিন্ন প্রোগ্রামে শশাঙ্ক যায় হচ্ছে শর্মির সাথে, এবং একটা সময় দেখে যে শশাঙ্ক শর্মিরে বেশি ভালো লাগতেছে, হ্যাঁ। তো এইটা এই দুই বোন উপন্যাস হচ্ছে, দুই বোন উপন্যাসের কাহিনী হলো এইটা, ঠিক আছে। শশাঙ্ক, উর্মিলা, শর্মি, এই। আচ্ছা, তো চোখের বালি